নাম্বার হুমায়ুনদার আছে, দুটো নাম্বারে যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। এখনো পর্যন্ত আমরা দেখছি যে দুটো যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে হুমায়ুনদার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি আমাদের দর্শকদের একটু দেখাবো। এবং এর আগে 22শে ডিসেম্বর পর্যন্ত থাকবে। 22শে ডিসেম্বর যেদিন আমি নতুন দল লঞ্চ করব, আমার বাড়িতেও মমতা ব্যানার্জির ছবি টাঙানো আছে, অভিষেক ব্যানার্জির আমার অফিস ঘরের ছবি টাঙানো আছে। কারণ আমাদের মুসলিমদের যেখানে নামাজ পড়ি, যেখানে বসবাস করি, সেইখানে ছবি রাখতে নাই। আমার অফিস ঘরে মমতা ব্যানার্জির ছবি, অভিষেকের ছবি আছে। আমার হোয়াটসঅ্যাপে আপনি বলছেন তৃণমূল কংগ্রেস ছেড়ে দেবেন, নতুন রাজনৈতিক দল করবেন, কিন্তু আপনার দুটো ফোনের যে ডিপি সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে। তাহলে এখান থেকে কি বার্তা আপনি আপনি কি কোনো দর কষাকষির জায়গায় যাচ্ছেন দলের সঙ্গে? কোনো দর কষাকষির দরকার নাই। কি দিয়েছে বলুক না, জিজ্ঞেস করুক না। আপনারা জিজ্ঞেস করুন যে হুমায়ুন কবির বলছে আপনাদের দলটার যে সে বিধায়ক আছে, আপনারা যা অর্ডার করেন তাই সে শোনে। আপনারা বাংলাদেশে ছিল, অর্ডার করেছিল, 10 লাখ টাকা খরচ করে বিজয়ার মিটিং করেছি। মুর্শিদাবাদ জেলায় যতগুলা বিজয়া হয়েছে, যত ব্লকে, সব থেকে বেশি ভরতপুর 2 সালার মুজাফফর আহমদ মহাবিদ্যালয়ে 13ই অক্টোবর 15,000 লোকের জমায়েত করে করেছি। সেটা খরচা হয় না? 1 টাকা দিয়েছে নাকি জিজ্ঞেস করুন, 1 টাকা দিয়েছে নাকি জিজ্ঞেস করুন। আচ্ছা, নতুন রাজনৈতিক দল করার আগে আপনি নিশ্চয়ই বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন। কেন, কিসের জন্য? কোনো দরকার নাই। এই যারা বিধায়ক পদ থেকে ইস্তফা না দিয়ে 18 সালে এসেছিল অপূর্ব সরকার, 19 সালে যখন লোকসভার প্রার্থী করলো তখন রিজাইন দিয়েছে। ওই আবু তাহের খান তখন রিজাইন দিয়েছে। আর 21-এ যখন মনোনয়ন করেছে তখন অবধি ওই কানাই চন্দ্র মণ্ডল, ওই আব্দুর রেজ্জাক, এই আকরুজ্জামান, এই যত সব আশিস মার্জিদ, যত সব বিধায়ক থেকে দলে ঢুকেছিল 18-তে, 21 পর্যন্ত তারা রিজাইন দিয়েছিল। আমি রিজাইন কেন দেবো? একবার রিজাইন দিয়ে তো আমি বোকা বেনেছি। সততা দেখাতে গিয়ে তো আমি কিভাবে আমার সঙ্গে দুর্ব্যবহার হয়েছে। আপনার অনেক সময় দেখেছি যে অপূর্ব সরকার, তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদের জেলা সভাপতি, তার বিরুদ্ধে কি কোনো ক্ষোভ আছে? কারো বিরুদ্ধে ব্যক্তিগত ক্ষোভ নাই। তাদের নেতৃত্বে আমাকে ওখানে দলটা করতে পারছি না। তারা প্রত্যেকটা ব্লকে গোষ্ঠীদ্বন্দ্ব লাগিয়ে রেখেছে। রেজিনগরের এমএলএ রবিউল আলম বলতে পারে না, তাকে আলাদা করে খোঁজ নেন। তার এলাকায় 2টো ব্লক সভাপতি তার বাইরে করে দিয়েছে। সে কোনো কিছু তার যাদের নাম রেকমেন্ড করেছিল করেনি। আমি 2023 সাল থেকে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে বলার পরেও আমার ব্লকের ব্লক সভাপতিদের সরিয়েছে, তাদের প্রমোশন হয়ে জেলায় জেনারেল সেক্রেটারি হয়ে গেছে। কিন্তু আমি যে 2জনের নাম দিয়েছিলাম আজ পর্যন্ত তার ডিক্লেয়ার হয়নি। কাজেই আমাকে অত বেশি কচাবেন না। আমি মুর্শিদাবাদে একটা আমরা দেখছি যে বারবার একটা গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠছে, বিভিন্ন সময় আপনি মুখ খুলছেন, বিভিন্ন ধরনের কথা বলছেন। শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের যে গোষ্ঠী, একাধিক গোষ্ঠী, শেষ পর্যন্ত আপনি না পেরে কি নতুন রাজনৈতিক দলের রাস্তা বেছে নিলেন? দেখুন, এসব অপ্রাসঙ্গিক প্রশ্ন। কে কি পারে আর কে কি পারে না সেটা আমি তো আপনাকে আগেই বিশ্লেষণ করলাম যে আমি দুবার প্রমাণ করেছি যে আমাদের তৃণমূলের প্রতীক ছাড়াও মুর্শিদাবাদের মানুষের কাছে হুমায়ুন কবিরের গ্রহণযোগ্যতা আছে। 16 এবং 19-এ প্রমাণ দিয়েছি, আবার আর একবার 26-এ প্রমাণ দেব যে হুমায়ুন কবির মুর্শিদাবাদে হেলা ফেলা না, মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা আছে। সে মানুষের জন্য রাজনীতি করে, নিজের সম্পদ বাড়ার জন্য না, এবং নিজে কারোর সাথে ধিকফাজিল কিছু করে না। সেটা আরেকবার প্রমাণ করার জন্যই আমি দলটা ছাড়ছি এবং দলটা করব। আচ্ছা, এই যে আপনি বারবার বিভিন্ন সময় যেটা দেখা যাচ্ছে যে একটা দল বিরোধী মন্তব্য করছেন, এতে তো তৃণমূল কংগ্রেস অস্বস্তিতে পড়ছে। এর আগেও আপনাকে একাধিকবার শৃঙ্খলা রক্ষা কমিটি বিভিন্ন সময় আমরা দেখেছি যে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। এইটা নিয়ে আপনি কি বলবেন? আপনি দলের থেকে এখনো পর্যন্ত আপনি ভরতপুরে সিটিং এমএলএ, কিন্তু আপনি দল বিরোধী বিভিন্ন ধরনের কথা বলছেন। আমি এই মুহূর্তে আর কিছু বলবো না। আমি একজন বিধায়ক তৃণমূলের, এটা রেকর্ড হয়ে গেছে যে 2বার শোকজ, 2024-এর নভেম্বরে, 2025-এর মার্চে, আর লাস্টে 2025-এর জুনে ওয়ার্নিং নোটিশ। তাহলে 3বার
চিঠি পেয়ে গেছি, একবারও চিঠির দুবার রিপ্লাই দিয়েছি, তার কোনো উত্তর পাইনি। আর লাস্ট যখন ওয়ার্নিং নোটিশ, ওই দুবারের শোকজের জবাব দেওয়ার পর কোনো রিপ্লাই পাইনি বলে থার্ড বারের ওয়ার্নিং নোটিশের আর আমি রিপ্লাই দিইনি। কাজেই বল পুরোপুরি শৃঙ্খলা রক্ষা কমিটির বলে। আচ্ছা, সুকান্ত মজুমদার বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী, তিনি বলেছেন বিজেপিতে আপনাকে স্বাগত। আমি বিজেপি করতে যাব না, কারণ আমি একজন মুসলিম। আমি একবার স্বেচ্ছায় বললাম কৈলাসজির কাছে গিয়ে, ইন্দোরে গিয়ে, কৈলাসজি তখন এখন মধ্যপ্রদেশের মন্ত্রিত্বে আছে, এখনো কৈলাসজির সঙ্গে আমার মাঝে সাঝে কথা হয়, তার ছেলে আকাশ বৈরাগীর সঙ্গে কথা হয়, কৈলাস ছেলে। তো আমি বিজেপিতে, উনি বলেছেন স্বাগত জানিয়েছেন, নিশ্চয়ই আমি গর্ব করছি, কারণ ভারতবর্ষের এই মুহূর্তে বৃহত্তম একটা রাজনৈতিক দলের নাম ভারতীয় জনতা পার্টি। তিনবারে রেকর্ড করে মোদিজি প্রধানমন্ত্রী, সেই মোদিজির ক্যাবিনেটের একজন সদস্য, প্রতিমন্ত্রী হলেও মর্যাদাপূর্ণ একটা পোস্টে আছে, এবং মানে সুকান্তবাবু একটা শিক্ষিত, ভদ্র, মার্জিত মানুষ, যিনি একটা প্রফেসর। তো সেই ভদ্রলোক যদি আমার জন্য ওয়েলকাম বলে থাকেন, আমি ওনাকে। এরপর হুমায়ুন দা, এর আগেও এরকম একাধিকবার আপনি বিস্ফোরক মন্তব্য করেছিলেন। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ডাকেন, ধরুন আজকে এখন আপনার কাছে ফোন এলো অভিষেক ব্যানার্জির ক্যামাক স্ট্রিটের অফিস থেকে, তাহলে যাবেন? আমি তো আগেই বলছি আপনাকে যে কেন কিন্তু এসবের জবাব আমি এখন আপনাকে দেব না। আমি 6 ডিসেম্বরের নিয়ে ব্যস্ত আছি। 6 ডিসেম্বর আমি ওখানে আপনাদের ক্যামেরায় বলেছিলাম 2024 সালের 12ই ডিসেম্বর, তখন ওই জগন্নাথ মন্দির নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এতে ছিলেন, মানে ওইখানে ভিজিটে ছিলেন মেদিনীপুরে, ওই দীঘাতে। তার সেই সময় আপনারা আমাকে বিভিন্ন প্রশ্ন করেছিলেন। আমি নিজে থেকে বলেছিলাম যে বেলডাঙ্গাতে একটা বাবরি মসজিদ স্থাপন করব। সেই বাবরি মসজিদের নামে ট্রাস্টি করতে গিয়ে জানতে পারলাম যে ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রক বাবরি মসজিদ নামে কোনো ট্রাস্টি রেজিস্ট্রেশন দেবে না। তাই আমি আমাদের অ্যাঙ্কার একটা প্রশ্ন করছে যে মূল বিবাদটা কি অপূর্ব সরকার? না, এসবের আমার কাছে কোনো ইয়ে নেই। আমার সাথে মূল বিবাদ ব্যক্তিগতভাবে অপূর্ব সরকার আমার ছোট ভাইয়ের মতো, তার সাথে আমার কোনো ব্যক্তিগত বিবাদ বা ঝামেলা কিছু নাই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, রাজ্য থেকে যে দলটা চালানো হচ্ছে, আমরা দীর্ঘদিন দল করেছি, ডানপন্থী ন্যাশনাল কংগ্রেস করেছি, মমতা ব্যানার্জিও ন্যাশনাল কংগ্রেস করেছে, রাজীব গান্ধীর হাত ধরে এমপি হয়েছে, তারপরে বারবার এমপি হয়েছে, রাজ্যের 3 বারের মুখ্যমন্ত্রী। আমরা